নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন প্রেডিকশন সূচনাতেই আপনাদের বেশ কয়েকটি কথা বলার ইচ্ছে আমার আছে, জানি না কতটুকু সময় পাবো। যে কথাগুলি আমি বলতে চাই সেই কথাগুলি আপনাদের বোঝা ভীষণ প্রয়োজন। এই যে অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, বিষয় বস্তু ভিত্তিক একটা সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, সনাতনী অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, এই যে সায়েন্টিফিক, সনাতনী, বৈদিক, এইগুলো কিন্তু আলাদা আলাদা কোনো অ্যাস্ট্রোলজি নয়। যে অ্যাস্ট্রোলজির কথা আমি বলি, রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি, সাবজেক্ট ভিত্তিক যে অ্যাস্ট্রোলজি, সেই সাবজেক্ট ভিত্তিক অ্যাস্ট্রোলজির মধ্যেই কিন্তু এই সনাতনী, বৈদিক এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বিরাজ করে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে অন্য কিছু নয়, কিন্তু সায়েন্স মানে হচ্ছে রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি। যে জ্ঞানটা আমরা জানছি তার মধ্যে যে রিয়েল জ্ঞানটা, পিওর জ্ঞানটা, অ্যাকুরেট জ্ঞানটা, তাকেই কিন্তু বিজ্ঞান বলা হচ্ছে। সুতরাং যে সাবজেক্টটা অ্যাস্ট্রোলজিকে রিপ্রেজেন্ট করছে, তার যে গুরু তত্ত্বটা, নিগুড় তত্ত্বটা, রিয়েলিটিটা, পিওরিটিটা, সেটাই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজি থেকে পৃথক কোনো সাবজেক্ট নয়। এটা কিন্তু আপনাদের জেনে রাখা প্রয়োজন। নমস্কার। নমস্কার স্যার। 11 এপ্রিল 11th এপ্রিল 1989 আর 16টা 26 1989 না 99? 89 আর 16টা 26 কর্ণাটক আমার জন্ম স্যার। 16টা 26 শুনতে পাচ্ছি না। 6টা 26? না 16টা 26 16টা 26, 16টা 26 মানে 4টে 26, তাই তো? বিকেলবেলা 4টে 26। ইয়েস স্যার। আর জন্মস্থানটা কোথায় বললে? কর্ণাটকে আমার জন্ম। কর্ণাটক, আমার জন্ম, হ্যাঁ ইয়েস স্যার। ওয়েস্ট বেঙ্গলের বাইরে তার মানে, তাই তো? কর্ণাটকে কানেকশন। আমার জন্ম স্যার। আচ্ছা, আমি যেটা কিন্তু লক্ষ্য করতে পারছি, ইয়েস স্যার। বাবা তুমি কিন্তু খুব মানে সাকসেসফুল বিজনেসম্যান, আমি যেটা লক্ষ্য করতে পারছি। বড় বিজনেসম্যান, তাই না? সফল ব্যবসাদার, আমি যেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, এবং সেই কারণের জন্য হয়তো তুমি আমাকে আজকে ফোন করেছো। এখন তুমি কোথায় থাকো? কলকাতায়। কোন কলকাতাতে? হ্যাঁ কলকাতাতে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, শনিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন, 6 9 কানেকশন, কেতু নেগেটিভ হয়ে যাচ্ছে শুক্রের দ্বারা এবং মঙ্গল সেখানে চলে আসছে। তুমি এমন কোন বিজনেস করো যে বিজনেসটাতে কিন্তু সাবঅর্ডিনেটদের ভীষণ প্রয়োজন, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এই বিজনেসে, এটা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু সাবঅর্ডিনেটদেরকে তুমি যথাযথ সম্মান করো না, তাদেরকে স্নেহ করো না, তাদেরকে ভালোবাসো না, তাদের সাথে ভালো ব্যবহার করো না, তাদের সুখে দুঃখে তুমি পাশে দাঁড়াও না। শোনো, একটা কথা কিন্তু আমি তোমাকে বলছি, বিজনেসটা যেহেতু অনেক বড় বিজনেস, অনেক সাবঅর্ডিনেট রয়েছে, তাই জন্য তোমার এই মারাত্মক ভুলটা হয়তো আজকের দিনে ধরা পড়ছে না, কিন্তু একটা সময় আসবে যখন কিন্তু এই ভুলটা একটা প্রগাঢ় ভুল হিসেবে, বড় ভুল হিসেবে তোমার বিজনেসটাকে ডিক্রিজ করে দেবে। আমি কিন্তু এই ছকটার মধ্যে পরিষ্কার লক্ষ্য করতে পারছি। স্যার ওরা কি ধরনের লাফাবাজি করে, কুলাঙ্গার ওরা, জানেন না আপনি? ওরা কুলাঙ্গার। আপনি তুমি কার সাথে কিভাবে কথা বলছো? সরি স্যার, মানে তুমি কার সাথে কিভাবে কথা বলছো? আমাকে তোমার বন্ধু বলে মনে হয়? ইয়ার বলে মনে হয়? সরি স্যার, সরি স্যার। কিসের সরি স্যার? তাহলে উল্টো পাল্টা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছো কেন? স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। এটা লাইভ অনুষ্ঠান চলছে, এখানে হাজার হাজার মানুষ দেখছে, তুমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছো। সরি স্যার, সরি স্যার, সরি স্যার, সরি স্যার, ভুলে গেছি স্যার, সরি। কুলাঙ্গার বলাটা উচিত হয়নি। তোমার কোনো আইডিয়া আছে আমার সামনে অসভ্যতামি কি পরিণাম হতে পারে? তোমার কোনো আইডিয়া আছে? বললাম তো সরি স্যার, বললাম তো সরি স্যার। সরি স্যার। একটা কথা বলছো, কাকে বলছো, কোথায় বলছো, সেটাই বুঝতে পারছো না। সরি হ্যাঁ, স্যার, আমি বললাম একটা বড় বিজনেসে মানে গদিতে বসে গেছো,
এই বিজনেসটা তৈরি করতে, এই বিজনেসটাকে সফল করতে বাবা কাকারা বা তোমার পূর্বপুরুষরা কত পরিশ্রম করেছে কোনোদিন ভালো মতন স্ক্রুটিনি করে দেখো। স্যার আমিও পরিশ্রম করি প্রচন্ড শুক্রকে কেন্দ্র ধরে মঙ্গল, শুক্রকে কেন্দ্র ধরে মঙ্গল এবং বৃষ রাশির নেগেটিভ মানে ভাবগত শুক্র নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। তুমি স্ত্রীর গায়ে হাত দাও কেন? তুমি স্ত্রীর গায়ে হাত দাও কেন? তুমি তো তাকে গালাগালি দাও, মারধর করো, আমি যেটা লক্ষ্য করতে পারছি। 6-3 তুমি তো সন্তানকেও অত্যধিক কটু কথা বলো, খারাপ কথা বলো। চুপ করে আছো কেন? সন্তানকেও কটু কথা বলো, খারাপ কথা বলো তো। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি মানে মরে গেলেই ভালো হয়, মরে যাক এই ধরনের এত নিকৃষ্টতম কথা বলো তুমি। আমি ভুল বললে তুমি আমাকে ধরিয়ে দাও। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু দুইজন স্ত্রী, একটা বৈধ আর একটা অবৈধ। যে সন্তানটা আছে সেই সন্তানটা কিন্তু অবৈধ, ইললিগেল যে ওয়াইফ, হ্যাঁ, হয়তো তাকে কোনো রকমের মানে রক্ষিতা কি কি হোয়াট এভার যাই হোক তুমি যেভাবেই রাখো, তার সন্তান আমি যেটা লক্ষ্য করতে পারছি। তোমার স্ত্রী হিসেবে সবাই যাকে চেনে আর কিন্তু কোনো সন্তান নেই, আমি সেটা লক্ষ্য করতে পারছি। তোমার একাধিক সন্তান তো, একাধিক বিবাহ তো। আরে চুপ করে আছো কেন? তোমার একাধিক বিবাহ তো। আরে কোন ফোনটা কেটে দিল, ফোনটা কেটে দিল। কেমন জোচ্চোর, নিজের ঠোঁটি কামড়ে দিচ্ছে, কেমন জোচ্চোর চিন্তা করো। ছি 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 ছি। ফোনটা কেটে দিল, ভয়তে ফোনটা কেটে দিল। নমস্কার। নমস্কার স্যার, আপনি আমার প্রণাম নেবেন স্যার। আপনি মানে বুঝতে পারলাম না। আমি আপনার চেম্বারে গিয়েছিলাম স্যার। আমার বিবাহিত জীবনে খুব আচ্ছা। প্রবলেম ছিল স্যার, বিবাহিত জীবনে খুব কোন প্রবলেম চেম্বারে ছিল। এসেছিলে? ব্যারাকপুর চেম্বারে গিয়েছিলাম স্যার। বিবাহিত জীবনে আমার কতদিন আগে এসেছিলে? ওই 1.5 বছর মতন হলো। আমার বিবাহিত জীবনে প্রবলেম ছিল, কিন্তু স্যার বিশ্বাস করবেন না, আমার বিবাহিত জীবনের প্রবলেমটা কিন্তু অন্যের দ্বারা তৈরি করা। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনোই কোনো রকমের কোনো ঝামেলা ছিল না স্যার, কিন্তু অন্যের দ্বারা অন্যরা কাঠি করতে শুরু করলো স্যার। অন্যরা আমার স্ত্রীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলতে শুরু করলো স্যার, এবং তারা আমার পরিবারেরই অংশ, মানে আমার আত্মীয়দের মধ্যেই আর কি। তো তাদের কথা শুনে আমি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক ছিল, ভুল বোঝাবুঝির তৈরি হলো এবং আমাদের বিবাহিত জীবনটা প্রায় ডিভোর্সের জায়গায় চলে গিয়েছিল। তারপর আমি ব্যারাকপুরের চেম্বারে আপনার কাছে গিয়েছিলাম। আপনি আমাকে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলেন, প্রেডিকশন করেছিলেন, রেমিডি দিয়েছিলেন, এবং শত্রুরা যাতে কোনো রকমের কোনো কিছু না করতে পারে তাই জন্য একটা রুদ্রাক্ষের মালা দিয়েছিলেন। আপনি অবশ্য বলেছিলেন এটা যজ্ঞের রুদ্রাক্ষের মালা এবং অত্যন্ত পাওয়ারফুল। স্যার কি বলবো, সেই রুদ্রাক্ষের মালাটা যেদিন থেকে আমি সাথে রেখেছি সেদিন থেকে কেউ আমার সাথে আর শত্রুতা করতে পারে না, বা শত্রুতার দ্বারা আমাকে যে ডাইভার্ট করে দেওয়া সেটা কখনো কিন্তু স্যার করতে পারে না। রেমেডি তো পরের ব্যাপার, রেমেডি যে আপনার রেমেডি যে কথা বলে এটা আমরা সবাই জানি, কিন্তু রুদ্রাক্ষের যে মালাটা, যজ্ঞের যে রুদ্রাক্ষের মালাটার কি পাওয়ার স্যার। সেই রুদ্রাক্ষের মালাটা যেদিন থেকে নিয়েছি, শুধুমাত্র বিবাহিত জীবনে নয়, আমাকে কেউ কোনো রকমের মানে শত্রুতা করা আমার সাথে সেটা কিন্তু আর করতেই পারে না স্যার। এবং আপনার জন্যই কিন্তু স্যার আজকের দিনে আমরা আবার যে সম্পর্কটা ডিভোর্সের জায়গায় চলে গিয়েছিল সেই সম্পর্কটাকে আবার আমরা সঠিক করেছি, ভুল বোঝাবুঝি মিটে গেছে এবং আমরা কিন্তু আবার দুজন। শোন বাবা, এখন ভালো আছিস তো? খুব ভালো আছি স্যার। আপনি তাহলে বারবার কিন্তু আমি তোদেরকে বাঁচাতে যাব না। স্যার আপনি তো সব, হ্যাঁ, আর বারবার ধরে স্যার বাঁচান করিস না, আপনি তো সব সময় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখিস। হ্যাঁ স্যার, রেসপেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ স্যার নিশ্চয়ই, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার নিশ্চয়ই, বিশ্বাসের জায়গা, শ্রদ্ধার জায়গা, হ্যাঁ স্যার, অবিশ্বাস, সন্দেহ এইগুলো যেন কখনো না আসে। না 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 স্যার, আমি বুঝতে পারছি না, আমি যখন রয়েছি তখন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছিলই বা কেন? তখন আপনি ছিলেন না স্যার, অন্য কেউ না তারপরে তো তোকে কাঠি করবে আর তুইও নিজের কাছের মানুষকে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা নষ্ট হয়ে যাবে। ভুল হয়ে গেছিল, কিন্তু তুই কি অবিশ্বাস করতে শুরু করবি? এখন আর আমাকে কেউ কাঠি করতে পারে না, কি অবিশ্বাস। এটা মাথায় থাকে যেন। হ্যাঁ স্যার আপনি প্রণাম নেবেন। যাই হোক, আরেকটা ফোন চলে এসছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার বাবু, আপনার জন্য পরিবারে আমার শান্তি। বুঝতে পারলাম না। আমি আপনার চেম্বারে গিয়েছিলাম,
ও আপনিও চলে এসেছেন, আপনি নয়, তুমি বলো প্রভু। বেশ তুমিও চলে এসছো। হ্যাঁ, আমি মেয়ের জন্য কোন চেম্বারে এসেছিলে? 2022 সালের কোন মালদায় 2022 সালের কোন চেম্বারে বুঝতে পারলাম না। 2022 সালের মালদায় ওই একটাই আচ্ছা, মালদায় আপনি চেম্বার করেছিলেন, সেইবার আমি কতদিন আগে এসেছিলে? ওই 2022 সালে গিয়েছিলাম পুজোর না সময়। না, বলছি কতদিন আগে এসেছিলে? ওই তো 2022 সালে পুজোর সময় যে চেম্বারটা আপনি করেছিলেন, ওটাই তো একমাত্র চেম্বার আপনি মালদাতে করেছিলেন। সেখানেই গিয়েছিলাম মেয়ের সম্পর্কে। মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু তারপর কিছুতেই মেয়ের সন্তান হচ্ছিল না, এবং সন্তান না হওয়ার জন্য বুঝতেই পারছেন যা হয়। আমরা গ্রামে গঞ্জে থাকি, সন্তান না হওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে সবাই মেয়ের নামেই দোষ দিচ্ছিল এবং মেয়ের দিকেই আঙ্গুল তুলছিল, এবং ওই শ্বশুর বাড়ির আত্মীয় বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, বন্ধা এবং খারাপ বুঝতে পারলাম না। ওর যখন সন্তান হচ্ছিল না, তখন সবাই ওকে বন্ধা বলছিল, সবাই ওর দিকে আঙ্গুল তুলছিল, মেন্টালি টর্চার। বুঝতে পারলাম না, ভালো করে বলো। ওর যখন সন্তান হচ্ছিল না, বিয়ের পরেও ওর সন্তান হচ্ছিল না, তখন ওকে শ্বশুর বাড়ির লোকজনেরা সবাই বলছিল তুই বন্ধা, তুই অপয়া, তুই অলক্ষী, তাই জন্য সন্তান আসছে না তোর। সবাই ওর দিকেই দোষ চাপাচ্ছিল। কিন্তু কখনো ভালো মতন ডাক্তার দেখানো হয়নি, এটা আমার খুব আফসোসের জায়গা ছিল। কিন্তু তারপর মেয়ে আমার কাছেই ফিরে এসেছিল। এমন মেন্টাল টর্চার করছিল ওরা যে ও সেখানে থাকা সম্ভব হচ্ছিল না, আমার কাছেই ফিরে এসেছিল। তখন মেয়ের কাছে আবার তার হাজবেন্ড ব্যবসা করে, এক দেড় মাস ছিল এসে, এবং মাঝে মাঝেই আসতো। তারপরে 2022-তে ওই যে পুজোর সময় যে আপনি চেম্বারে এলেন, সেখানে আমি গেছিলাম, এবং আমি মেয়ের প্রেডিকশন করিয়েছিলাম, রেমেডিও নিয়েছিলাম। এবং রেমেডি নেওয়ার পর তারপর অবশ্য তার আমার জামাইয়ের সাথে কিন্তু মেয়ের কানেকশন ছিল। জামাই আসতো, মেয়ে কিন্তু আর কখনো শ্বশুর বাড়ি ফিরে যায়নি। কিন্তু অদ্ভুত ভাবে প্রভু কি বলবো, আপনার কৃপায় মেয়ে কিন্তু অন্তঃসত্ত্বা হয়, এবং মেয়ের কিন্তু সন্তান জন্ম হয়। এই আপনার অপার লীলা, অপার কৃপা, যেটা ভগবান পর্যন্ত করতে পারে না, সেটা আপনি করতে পারেন। এটা আমরা একদম এই যে মেয়েটির সম্পর্কে বলছো, সে তোমার কে হয়? আমার একমাত্র মেয়ে প্রভু, আমার একমাত্র মেয়ে। আচ্ছা আচ্ছা, তোমারই মেয়ে। আচ্ছা আচ্ছা, আমার মেয়ে। কি তোমার মেয়ে কখনো সামনাসামনি, আমার সামনাসামনি হয়েছে? না, মেয়ে সামনাসামনি হতে পারেনি। তার কারণ হচ্ছে যে আপনি একবারই মাত্র মালদাতে এসেছিলেন, এবং ওই 2022-তে পুজোর সময়। তারপরে আপনি আর মালদায় চেম্বারে আসেননি। কিন্তু মেয়ে আপনাকে ভক্তি, শ্রদ্ধা এবং একদম ভগবানের চেয়েও বেশি মনে করে, এবং প্রিন্ট আউট বের করে আজকালকার যেভাবে আপনার একটা ছবি সবসময় সে কিন্তু সাথে রেখে দেয় প্রভু। এবং মানে কি বলবো, যেটা অকল্পনীয় ছিল, অবাস্তব ছিল, যেটা হবে না আমরা সবাই ধরে নিয়েছিলাম, এবং যার জন্য ওর পরিবার ভেঙে গিয়েছিল, ও শ্বশুর বাড়ি থেকে ফিরে চলে এসেছিল, সেই সন্তান আপনি ওকে প্রদান করেছেন। এই অপার লীলা, এটা বেশ, বুঝতে পারলাম, বুঝতে পারলাম। আর বেশি কথা বলো না, বুঝতে পেরে গেছি। তাহলে আলটিমেট পরিণতিটা কি হলো? পরিণতি, ও এখন মা হয়েছে, কিন্তু না না, আমি বলছি আলটিমেট পরিণতিটা কি হলো? বলছি, ও মা হওয়ার পর শ্বশুর বাড়ি থেকে আবার ওকে ফেরত নিয়ে যাওয়ার জন্য আর্জি জানিয়েছিল, কিন্তু ও কিছুতেই যেতে চাইছে না। এবং সবচেয়ে বড় কথা, ও বলেছে যে আমার প্রভুর আদেশ ছাড়া, অর্থাৎ আপনার আদেশ ছাড়া কোনো মতেই শ্বশুর বাড়িতে সে যাবে না। তাই জন্যই মানে আমি ভেবে পাচ্ছি না, যদিও বহরমপুরের চেম্বারে আমি যাবো, দেখা করবো, এবং মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। বেশ, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি। হ্যাঁ, আপনার আদেশ পেলে তবেই কিন্তু শ্বশুর বাড়িতে ফিরে যাবে, কেননা সন্তান হচ্ছিল না বলে। যাই হোক, নানান মানুষের নানান ঝামেলা। আর এই যে এখনো বন্ধা, তারপরে সন্তান হচ্ছে না বলে অপবিত্র, আসলে কার দোষ? এইটা আজকের দিনেও আমরা কোন যুগে পড়ে রয়েছি? যত টেকনোলজিক্যাল উন্নতি হচ্ছে, তত আমাদের মধ্যে আমরা আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছি, মানসিকতার মধ্যে দিয়ে, মনোভাবের মধ্যে দিয়ে, তাই না? নমস্কার। সুমতদা, বলছি আজকে একটু পাওয়ার প্যাক পারফরমেন্স হয়ে যাক, একটু পাওয়ার দেখান আপনার। আপনি তো বারবার করে বলেন যে আপনার নাকি মারাত্মক পাওয়ার, আপনি ঐশ্বরিক তুমি ভুল করছো। আমি কোনোদিনই আমার পাওয়ার আছে, আমি মারাত্মক শক্তিশালী কোনোদিনই কিন্তু বলিনি। না না, আপনি না
আমার পাওয়ার আছে, আমি শক্তিশালী, কোনোদিন কি বলেছি? না না, আপনি তো পাওয়ারফুল, আপনি একটু পাওয়ার প্যাক পারফরমেন্স আজকে দেখিয়ে দিন সুমন্তদা। দেখো বাবা, তোমরা হচ্ছে হিমালয়ের মতন মানুষ, মারাত্মক শক্তিশালী। এই বিশ্ব সংসারে, জগৎ সংসারে, সৌরজগতে মানুষের চেয়ে শক্তিশালী কেউ নেই, এটা আমরা সবাই জানি। কাজেই আমি নিজের কি শক্তি দেখাবো? আমার কোনো শক্তি থাকলে তো শক্তি দেখাবো। বরঞ্চ আমি তোমাকে করজোরে প্রণাম করলাম। কি হলো বাবা? আরে কারেন্ট মারলো কেমন ধরনের? আরে আমি তো বললাম আমি তোমাকে প্রণাম করলাম, আমি তোমাকে প্রণাম করছি, প্রণাম করছি। কারেন্ট মারছে। আরে তুমি নিশ্চয়ই ওই মানে মোবাইলটা চার্জে দিয়ে সেখান থেকেই ফোন করছো, তাই কারেন্ট লাগছে। তোমার যে কারেন্ট লাগছে বলছো, ওইখান থেকেই কারেন্ট লাগছে। না 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 নয়, হ্যাঁ হ্যাঁ স্যার, ওইখান থেকেই কারেন্ট লাগছে। তুমি নিশ্চয়ই চার্জে দিয়ে রেখেছো, সেখান থেকেই তুমি ফোন করছো। তুমি লুঙ্গি পরে আছো তো, খালি গায়ে স্নান করে এলে, তাই তো? হ্যালো স্যার, বলছি আপনার ওই রুদ্রাক্ষটা খুব পাওয়ারফুল না স্যার? হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, বলছি আপনার ওই রুদ্রাক্ষটা খুব আমার powerful কাছে না, স্যার? এক সেকেন্ড দাঁড়াও। আমার কাছে আচ্ছা ঠিক আছে। বেশি শক্তি যাচাই করতে এসো না। আমার কাছে বেশি আমাকে কাঁচ না হিরে সেটা কিন্তু ফাইন্ড আউট করতে এসো না। টিভিটা বন্ধ করো। নিজেরাই জ্বলে ছাই হয়ে যাবে। অফ করো। এর বেশি আর কোনো কিছু আমি বলতে চাই না। আমি জানো তো এমনিতে খুব ভালো, কিন্তু রেগে গেলে আমি কিন্তু ভয়ানক। স্যার আমাকে তাই জন্য অনেকেই বলে আপনি দুর্বাসা মুনির মতন। হ্যালো স্যার। আমাকে বেকার বেকার রাগিও না, কিন্তু তার পরিণতিটা ভয়ঙ্কর হয়ে যাবে। স্যার হ্যালো। কি হ্যালো হ্যালো করছিস? হ্যাঁ নমস্কার স্যার। তুই তো সায়েন্স নিয়ে পড়ছিস, তাই না? স্যার হ্যাঁ স্যার। সায়েন্স নিয়ে পড়ছিস, হ্যাঁ স্যার। মাথায় ঢুকছে না, তবুও সায়েন্স নিয়ে পড়ে যাচ্ছিস। একদম ঢুকছে না স্যার, একদম ঢুকছে না। আমার একদম সায়েন্স ভালো স্টুডেন্ট হতে গেলে কি সবসময় সায়েন্স নিয়েই পড়তে হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ারই হতে হবে? আমি চাইনি। তুই তো আমার কাছে এসেছিলিস, হ্যাঁ স্যার। চেম্বারে এসেছিলিস আমার কাছে তো চেম্বারে এসেছিলিস। হ্যাঁ গেছিলাম। আমি কি বলেছিলাম? কমার্স নিয়ে পড়ার জন্য। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন মা, কিন্তু তুই আমার কাছে চেম্বারে এসেছিলিস, হ্যাঁ আমার পরিষ্কার মনে আছে। লাল একটা গেঞ্জি পরে এসেছিলিস, রোগা। সেটাও বাদ দিয়ে দে। তুই এর আগেও আমাকে লাইভ অনুষ্ঠানে আমাকে ফোন করেছিস, ইয়েস অর নট? হ্যাঁ দুবার ফোন করেছিলাম, দুবার ফোন তোর করেছিলাম। যখন সায়েন্স মাথায় ঢুকছে না, আর আমি তোকে কমার্স নিয়ে পড়তে বলেছিলাম, তাহলে সায়েন্স নিয়ে পড়তে গেলি কেন? তোর যদি সায়েন্স নিয়ে পড়লে পজিটিভ রেজাল্ট হতো, তাহলে আমি তোকে কমার্স না নিয়ে সায়েন্স নিয়েই পড়তে বলতাম। ঠিক ঠিক স্যার, আমি যখন চেম্বারে গিয়েছিলাম তখন আপনি বলেছিলেন আমাকে রেমেডি নেবার জন্য। মা বিশ্বাস করেননি, রেমেডি নেননি। আমার সব বন্ধুরা ভালো স্টুডেন্ট, তারা সবাই সায়েন্স নিয়ে পড়ছে, তাই জন্য বাবা মা জোর করে আমাকে সায়েন্স মানে পড়তে বললেন। আমি কিন্তু আপনার কথা শুনে কমার্সই নিতে জীবনটা তো তোর, বাবা মা তোর কথা কোনটা শুনে- ভালো লাগছে, তোর কোনটা খারাপ লাগছে, শোনে না, বাবা মা সেটাই তো আমার কথা সবচেয়ে শোনে না, বেশি বাবা মা- প্রয়োজনীয়। বাবা মা অন্যের আমার কথা দেখে শোনে বা অন্য কেউ চাপিয়ে দিল, না। বাবা তাহলে মা আমার আজকে কথা আমাকে শোনে না, আবার স্যার। ফোন করেছিস কেন? স্যার আমি কি করবো? আপনি কি বলুন, করেছিস স্যার। আমি বলে দেবো কেন? স্যার, আমি সেটা কি তুই করবো? প্রশ্ন কর তোর বাড়ির গার্জেনদেরকে, সেটা তোর আত্মীয়দেরকে প্রশ্ন কর, সেটা তোর বন্ধুদেরকে প্রশ্ন কর, আমাকে বুঝিয়ে বন্ধুদের পিতামাতাকে প্রশ্ন কর, যারা তোকে ইনসিস্ট করেছে সায়েন্স নিয়ে পড়ার জন্য। বুঝি না স্যার, বুঝি বুঝতে না। পেরেছিস? দয়া করে আমার কাছে, আরে দয়া কি হচ্ছে ভাই? তুইও নিশ্চয়ই ওই চার্জে লাগিয়ে রেখে দিয়েছিস, চার্জে লাগিয়ে কথা বলছিস। যাই হোক, দয়া করে আমার কাছে, তুই আমার কাছে আর আসিস না। তোরা নিজেরাই কারেন্ট খাচ্ছিস আর বলছিস রুদ্রাক্ষের মধ্যে কোনো পাওয়ার আছে তোর স্যার? ফালতু কথা যত সব, ফালতু কথা যত সব। যাই হোক, আরেকটা ফোন চলে এসছে। হ্যাঁ নমস্কার। স্যার 19th April 2001, 2001 19th এপ্রিল 8:35 PM, দুর্গাপুর। 19th এপ্রিল 2001, 8:35 PM, দুর্গাপুর। তুই তো ভালো কাজ করিস, আমি যেটা লক্ষ্য করতে পারছি, তাই না? ভালো কাজ করিস কিন্তু তুই।
তোর প্রশ্ন কিন্তু কর্ম নিয়ে নয়, তোর প্রশ্ন হচ্ছে তুই বিয়ে করতে চাস, সেইটা নিয়েই আমি লক্ষ্য করতে পারছি। মাতৃভক্ত মারাত্মক, আমি যেটা লক্ষ্য করতে পারছি। একটা কথা মাথায় রাখিস, তুই প্রেম করার ছেলেই তুই নয়। হ্যাঁ, তুই কিন্তু ওই দেখে শুনেই বিয়ে হবে, এবং পাত্রী খোঁজাও চলছে বোধহয়। সি দিয়ে টি দিয়ে পি দিয়ে সি অক্ষর দিয়ে টি অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে যেন জাতিকার নাম না হয়। যার সাথে তোর বিয়ে হবে তার প্রথম অক্ষর সি দিয়ে টি দিয়ে অথবা পি দিয়ে যেন না হয়, কেমন? আর তুই তো দুর্গাপুরে থাকিস, বর্ধমান জেলার অন্তর্গত কোনো মেয়ে যেন তোর স্ত্রী না হয়, মানে পাত্রী যে যাদেরকে ফাইন্ড আউট করা হচ্ছে তারা যেন বর্ধমান জেলার অন্তর্গত না হয়, কেমন? আর আরেকটা কথা তোকে অবশ্যই বলবো, 9635 কানেকশন, যে কর্মরতা মেয়ে খুঁজিস কিন্তু, তার কারণ খারাপ ভাবে নিস না। তোর মা এমন একজন মহিলা, 24 ঘন্টা যদি বৌমার সাথে থাকে তাহলে বৌমার সাথে সম্পর্ক খারাপ করে ফেলবে, ঝগড়াঝাটি অশান্তি হবে, সেখান থেকে কিন্তু পারিবারিক জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবার জায়গা লক্ষ্য করতে পারছি। তাই কর্মরতা মেয়ে খুঁজিস, এবং তোর ছকের মধ্যে কিন্তু কর্মরতা মেয়ের জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে। আর তাছাড়াও কিন্তু মায়ের দিক দিয়েও চন্দ্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে মা কিন্তু ওই তুই ছাড়া অন্য কারোর সাথে, বৌমার সাথে একসাথে 24 ঘন্টা থাকতে পারবে না, ঝগড়াঝাটি আরম্ভ করে ফেলবে। দেখ বাবা, মা তো মাই, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের ভ্যালুটাও কিন্তু বোঝা ভীষণ প্রয়োজন। সেই জায়গায় রেসপেক্ট দেওয়া, সময় দেওয়া, এই জায়গাগুলোও কিন্তু ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। মাতৃভক্ত বলে যেই সময়টা স্ত্রীকে দেওয়া উচিত, স্ত্রীকে না দিয়ে আবার মাকে দিতে যাস না, কেমন? আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোর বিবাহিত জীবনে অসুখী হওয়ার পেছনে, বিবাহিত জীবনটা খুব একটা পজিটিভ নেই। যেহেতু আমি বারবার ধরে বলেছি 7 নাম্বার ঘর কানেক্ট করছে, কিন্তু যেহেতু বুধ, এই আমাদের বৃহস্পতি, শুক্র এবং রবি যদি কানেক্ট করে তাহলে নেগেটিভ হয়ে যায়। আর সেখানে বুধ কিন্তু 6, 9, 11 এবং 8 নম্বর ঘর দ্বারা নেগেটিভ ভাবে কানেক্ট করছে। তাই জন্য আমি যেটা লক্ষ্য করতে পারছি, একদম খারাপ ভাবিস না, এই প্রত্যেকটা যে ফাংশন বললাম, এই যে পুরো পার্সেন্টেজ বা ভাইব্রেশন বা আনুপাতিক যা কিছু বললাম, পুরোটাই কিন্তু ক্যালকুলেশন হচ্ছে চন্দ্র দ্বারা। সুতরাং এই তোদের বিবাহিত জীবন পরবর্তীকালে কিন্তু অসুখী হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং তার পেছনে তোর মায়ের হাত মারাত্মক থাকবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তোর মা এমন একজন, যদি বউয়ের সাথে বেশি সময় কাটাস, আমার ছেলেটা পর হয়ে গেল, বিয়ের পর আমাকে আর চিনতেই পারে না, এই ধরনের মানসিকতা, বুঝতে পেরেছিস? মাকে কিন্তু না বিজি রাখার চেষ্টা কর। যখন তোরা কর্মে যাচ্ছিস তখন মা ঠিক আছে, যখন তোরা কর্ম থেকে ফিরে আসছিস, তোদের যে একটা ব্যক্তিগত জীবন যখন তারা অতিবাহিত করছিস, তখন মা যাতে সেখানে কান না পাতে, মা যাতে তোদের সম্পর্কটার ব্যাপারে ইন্টারেস্টেড না হয়, তাই জন্য মাকে বিজি রাখ এমন কোনো কিছু দ্বারা, যাতে মা কিন্তু বিজি থাকবে, তোদের ব্যাপারে কিন্তু ইন্টারেস্টেড হবে না। যদি এরকম রাখতে পারিস তাহলেই কিন্তু বিবাহিত জীবনটা সঠিক হবে। তা না হলে তুই ভীষণ মাতৃভক্ত, তবুও বলছি মায়ের জন্য তোদের বিবাহিত জীবন নেগেটিভ হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? তোদের দিকে যাতে বেশি অ্যাটেনশন না দেয়, সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। মাকে অন্যভাবে বিজি রাখতে হবে, তোদের দিকে অ্যাটেনশনটা কমিয়ে দিতে হবে, কেমন? আর তোকে একটা কথা আমি অবশ্যই বলবো, বাড়ির একমাত্র মেয়েকে বিয়ে কর, কিন্তু তার যেন আর কোনো দিদি বা দিদি বোন এরকম যেন না থাকে। তার দাদা থাকতে পারে, বুঝতে পেরেছিস? তার দাদা থাকতে পারে, ভাই থাকতে পারে, যাই হোক, এক মেয়েকে বিয়ে করবি। কিন্তু আজকের দিনে তোর যে মানে সম্বন্ধগুলো আসছে, আমি সেটা লক্ষ্য করতে পারছি, বাড়ির একমাত্র মেয়ে অথবা বাড়ির ছোট মেয়ে, আরেকটা হয়তো বড়দি রয়েছে বা 3 বোন রয়েছে, এই ধরনের লক্ষ্য করতে পারছি। বাড়ির ছোট মেয়ের দিকে কনসেন্ট্রেট করিস না, বর্ধমান জেলার অন্তর্গত যেন না হয়, একমাত্র মেয়ে হোক, তার দাদা বা ভাই থাকুক, কিন্তু সে বাড়ির একমাত্র মেয়ে হোক, আর তার নাম যেন কোনোভাবেই সি দিয়ে টি দিয়ে অথবা পি দিয়ে না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছিস? আর আরেকটা ছোট্ট করে একটু বলে দিই, কোঁকড়ানো চুলের জাতিকা কিন্তু হবে,
যখন তুই জাতিকার ফাইন্ড আউট করা হচ্ছে, পাত্রী যখন খোঁজা হচ্ছে, তখন এই ক্রাইটেরিয়া গুলো যেন মেলে। কোঁকড়ানো চুল হবে, কিন্তু একদম মানে বব কাট নয়, স্টেপ কাট চুল হবে। 5 ফুট থেকে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার কিন্তু মেয়েটি হবে। বিদেশি কোম্পানিতে কাজ করবে, হ্যাঁ, গাড়ি চালানো, বই পড়াতে নেশা থাকবে। আর সবচেয়ে বড় পয়েন্ট যেটা বললাম, এটাকে প্রথমেই মেলাস, 3-4 বছর আগে তার বাবা মারা গেছে। বুঝতে পেরেছিস? 3-4 বছর আগে তার 3-4 যাই হোক, আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই। নমস্কার।